নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা যেমনটা এসএসসির যে পিওয়াইকিউ, ঠিক আছে, আমরা আপাতত 2023 সালের এমটিএস পরীক্ষার যতগুলো প্রশ্ন এসেছিল তার 7 নাম্বার শিফটটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে সমস্তটা জিকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। তো তার মধ্যে দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ব্যাংকিংয়ে সুদ বলতে আমরা কি বুঝি। ব্যাংকিং ব্যবস্থাতে সুদ বলতে আমরা কি বুঝি? একটি ঋণ বা আমানত অর্জিত অতিরিক্ত পরিমাণ, নাকি একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ, নাকি অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত একটি মুদ্রার মান, নাকি এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ করা ফি। তো মনে রাখবে, সুদ সুদ বলতে আমরা কি বুঝি? ইন্টারেস্ট, যাকে আমরা কি বলি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কাকে বলে? ধরো আমরা ব্যাংক থেকে কোনো একটা লোন নিলাম, ঠিক আছে, সেই লোনটার পরিমাণ যদি 1,00,000 টাকা হয়, এরপর দেখো এই টাকাটা যখন আমরা শোধ করি, এই টাকাটা তো দিতেই হয়, তার সাথে হয়তো আরও 20,000 টাকা এক্সট্রা দিতে হলো। এই যে 20,000 টাকা এক্সট্রা দিলাম, এটাকে বলা হচ্ছে সুদ। তাহলে সুদ কিসের সাথে যুক্ত? একটি ঋণ বা আমানত অর্জিত অতিরিক্ত পরিমাণ। আবার অনেক সময় কি হয় যে আমরা ব্যাংকে 100 টাকা জমা করলাম, কিছুদিন পর, কিছু বছর পর ওটা 105 টাকা, ঠিক আছে, 105 টাকা। তাহলে এই যে 5 টাকা এক্সট্রা পেলাম, এটা ব্যাংক আমাদেরকে কী দিল? সুদ দিল। এরপর দেখো, ব্যাংকিং সেক্টরে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেপো রেট আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেট আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট, ঠিক আছে। এরপর দেখো, আরবিআই দ্বারা একটি ব্যাংকে স্বল্প মেয়াদি সুদের হার দেওয়াকে বলা হচ্ছে রেপো রেট। মানে কি? ধরো এটা হচ্ছে আরবিআই, ঠিক আছে, এটা হচ্ছে আরবিআই, এটা হচ্ছে একটা ব্যাংক, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাংক, আর একটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে তুমি কাস্টমার, ঠিক আছে। এরপর ধরো তুমি ব্যাংকে গেলে 100 টাকা লোন নেওয়ার জন্য, ঠিক আছে, 100 টাকা, কিন্তু ব্যাংকের কাছে সেই মুহূর্তে 100 টাকা ছিল না। তো সে কী করলো? আরবিআইয়ের কাছে গেল, আরবিআইকে কী বললো? তুমি আমাকে 100 টাকা 2 ঘন্টার জন্য বা 2 দিনের জন্য বা 1 দিনের জন্য আমাকে দাও। তাহলে আরবিআই ব্যাংককে কী দিল? 100 টাকা দিল, ঠিক আছে। এরপর আরবিআই যেহেতু ব্যাংকে 100 টাকা দিচ্ছে, শুধু শুধু তো দেবে না, তাহলে ব্যাংক কী করছে? একটা রেট বসাচ্ছে। কি বসাচ্ছে? একটা রেট, ইন্টারেস্ট রেট দিচ্ছে। তাহলে আরবিআই যে সুদে টাকাটা ব্যাংকে দিচ্ছে তাকে বলা হচ্ছে রেপো রেট। আবার অনেক সময় কি হয়, ব্যাংক, ঠিক আছে, আবার অনেক সময় কি হয়, এটা হচ্ছে আরবিআই, এটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে। অনেক সময় ব্যাংকের কাছে টাকা প্রচুর থাকে, তো কী করে? আরবিআইয়ের কাছে জমা করে দেয়। তো এই যে টাকাটা আরবিআইয়ের কাছে জমা করছে, তাহলে জমা করার পরও তো কিছু সুদ পায়। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, কিছু টাকা হলেও তো সুদ পাই। তো যে সুদটা ব্যাংকে দিবে আরবিআই, সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। কারণ কি? এইখানে দেখো, আরবিআইকে ইন্টারেস্ট দিতে হচ্ছিল ব্যাংকে, ব্যাংক কী করছিল? আরবিআইকে এক্সট্রা টাকা দিচ্ছিল, কিন্তু এখানে আরবিআই ব্যাংকে এক্সট্রা টাকা দিচ্ছে। তাহলে এটা কি? রিভার্স রেপো রেট। আর রেপো রেট মানে কি? যেখানে ব্যাংক আরবিআইকে সুদ দেয় বা ইন্টারেস্ট দেয়, এক্সট্রা টাকা দেয়, সেটাকে বলা হচ্ছে রেপো রেট। এরপর দেখো, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নটা আশা করি উত্তর তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে আসাম। বিহু কোথাকার লোকনৃত্য? আসাম। আসামের একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স হচ্ছে বিহু। এরপর দেখো, বিভিন্ন রাজ্য এবং তাদের কিছু ফোক ডান্স আছে, যেমন রাজস্থান। রাজস্থানের ফোক ডান্স কী কী আছে? ঘুম্মার আছে, এটা হচ্ছে রাজস্থানের অফিসিয়াল ডান্স বা রাজকীয় ডান্স বা অফিসিয়াল ডান্স হচ্ছে কি? ঘুমার। এই ঘুমারটা যখন বাচ্চা মেয়েরা করে তখন তাকে বলা হচ্ছে লুর। তাহলে মনে রাখবে, ঘুমার হচ্ছে কি? রাজস্থানের একটা ফোক ডান্স, রাজস্থানের এটা অফিসিয়াল ডান্সও বটে। কিন্তু এই ঘুমর ডান্সটাকে যখন কি করে? বাচ্চা মেয়েরা করে, ঠিক আছে, বাচ্চা মেয়েরা করে, তখন তাকে বলা হচ্ছে লুর। তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে বলা হয় লুর। বোঝা গেছে? এরপর দেখো, গবরি, কালবেলিয়া, পানিহারি। গবরি, কালবেলিয়া আর একটা হচ্ছে পানিহারি, এই তিনটা ডান্সও কিন্তু রাজস্থানের ফোক ডান্স। বুঝতে পেরেছো? এরপর দেখো, আসাম। আসাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোক ডান্স হচ্ছে বিহু। আসামের হচ্ছে বিহু, বাগরুম্বা, কনই এবং দেবদানি। তাহলে কি কি আছে? বিহু আছে, বাগরুম্বা আর একটা হচ্ছে কনই। এরপর চলে এসো বিহার। বিহারের গুরুত্বপূর্ণ ফোক ডান্স কী কী আছে? একটা আছে জাট জাটনি, জাট জাটনি বা জাত জাতনি, দুরকমভাবে উচ্চারণ হয়। বিহারের হচ্ছে জাট জাটনি বা জাত জাতনি। তারপর হচ্ছে ঝুমরি,
ঝিঝিয়া, কর্মা, বাখো বখিনী। বাখো বখিনী, কর্মা, কর্মা ডান্স কোথাকার? বিহার। কর্মা ডান্স বিহারেও কিন্তু ঝাড়খণ্ডেও হয়, ঠিক আছে। এরপর চলে এসো ছত্তিশগড়। ছত্তিশগড়ের কি হচ্ছে? পন্থী ডান্স, সুবা ডান্স, আর একটা হচ্ছে নবরানী ডান্স, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আমাদের কি কি আছে? কীর্তন আছে, আলকাপ, যাত্রা, ছৌ নৃত্য। ছৌ ডান্সটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভারতের তিনটা জায়গায় ছৌ ডান্স হয়, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের ফোক ডান্স কী কী আছে? লায়ন অ্যান্ড পিগ ডান্স, লায়ন অ্যান্ড পিগ ডান্স। তামিলনাড়ুর কী কী আছে দেখো? কোলাট্টম, টাইগার ডান্স এবং কুম্বি ডান্স। মনে রাখবে এদের যে কোলাট্টম আছে এটা কিন্তু ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইট আছে, যেটাকে কি বলা হয়? বিশ্ব ধরোহর ইনটেঞ্জিবল সাইট, সেখানে কিন্তু যুক্ত আছে কোলাট্টম। এটা কোথায়? তামিলনাড়ুর, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনামলে লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন? বঙ্গভঙ্গ, ঠিক আছে। পার্টিশন অফ বেঙ্গল, কি পার্টিশন অফ বেঙ্গল কত সালে হয়েছিল? তো দেখো লর্ড কার্জনের যে সময়কালটা তোমরা যদি দেখো 1899 থেকে 1905 পর্যন্ত লর্ড কার্জন ভাইসরয় ছিল, ঠিক আছে। তার সময় তিনটা গুরুত্বপূর্ণ কাজ হয়। একটা হচ্ছে কি মুজফ্ফরপুরে, মুজফ্ফরপুর যেটা পুসা নাম বিহারে, সেখানে কৃষি সংরক্ষণ ইনস্টিটিউট স্থাপনা হয়। তাছাড়া 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল তার সময়ই, এবং রেলওয়ে বোর্ডের গঠন 1905 সালে হয়েছিল লর্ড কার্জনের সময়। তাহলে কি লর্ড কার্জনের সময় কত? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে প্রথম স্টার্ট করে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো মেন কাম্প কোন বিশ্ব ব্যক্তিত্বের আত্মজীবনী? মেন কাম্প অ্যাডলফ হিটলার, রবার্ট মুগাবে, নাকি অ্যালবার্ট আইনস্টাইন, নাকি চার্লি চ্যাপলিন? তো মনে রাখবে চার্লি চ্যাপলিন হচ্ছে কি একজন কমেডিয়ান অ্যাক্টর, হাস্য কৌতুকের কী করতো? অ্যাক্টিং করতো, কমেডিয়ান অ্যাক্টর, ঠিক আছে। তো দেখো মেন কাম্প এটা হচ্ছে কার? অ্যাডলফ হিটলার, হিটলারের আত্মজীবনী, ঠিক আছে। হিটলারের আত্মজীবনী। তোমরা যদি দেখো আমি যতগুলো এখন পর্যন্ত যে প্রিভিয়াস ওয়ারের যে শিফটগুলো তোমাদের করাচ্ছি সেখানে বুকস অ্যান্ড অথার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বুকস অ্যান্ড অথার, এই বুকস অ্যান্ড অথারের একটা অলরেডি যে স্ট্র্যাটেজিকের ক্লাস সেটা কিন্তু তোমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে করানো আছে। সেখানেও যদি তোমাদের মনে হয় যে না এখানে প্রপার কন্টেন্ট তোমরা পাওনি, তো তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে একদম 1000টা যে বুকস অ্যান্ড অথার আছে সেগুলো তোমাদেরকে করাবো, ঠিক আছে। এরপর দেখো চার্লি চ্যাপলিনের লেখা বইটির নাম কি? চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি একটা, মাই ওয়ান্ডারফুল ভিজিট, কি আছে? মাই ওয়ান্ডারফুল ভিজিট, আর একটা আছে কি মাই লাইফ ইন পিকচার। তিনটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মাই অটোবায়োগ্রাফি, মাই ওয়ান্ডারফুল ভিজিট, আর একটা হচ্ছে মাই লাইফ ইন পিকচার। অ্যালবার্ট আইনস্টাইনের লেখা বইটির নাম কি? দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, ঠিক আছে। আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, কার লেখা? আবুল কালাম আজাদ। সরোজিনী নাইডুর দ্য গোল্ডেন থ্রিশোল্ড, দ্য গোল্ডেন থ্রিশোল্ড। অরবিন্দ আডিগা খুব গুরুত্বপূর্ণ, দ্য হোয়াইট টাইগার। প্রিয়াঙ্কা চোপড়ার আনফিনিশড, এবং জয়দেবের লেখা কি? গীত গোবিন্দম, গীত গোবিন্দম কার লেখা? জয়দেব, ঠিক আছে। এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু নোট করে নিও, বারবার রিভিশন করো, ঠিক আছে। এরপর দেখো হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক লোকেশন অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল রিফ নোন অ্যাজ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ? গ্রেট ব্যারিয়ার রিফ বা গ্রেট প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চায়না, নাকি আয়ারল্যান্ড? তো মনে রাখবে যে গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে অবস্থিত, ঠিক আছে। কোথায়? অস্ট্রেলিয়াতে অবস্থিত, ঠিক আছে। দেখো এই যে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ, ঠিক আছে। পরে পেজ একটু ভালোভাবে দেখো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ। এদিকে কি আছে? ইন্ডিয়ান ওশিয়ান আছে, এবং এদিকে আছে কোরাল সি। এই কোরাল সি এবং যে অস্ট্রেলিয়ার বরাবর যে রিফটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? গ্রেট ব্যারিয়ার রিফ। দেখো প্রাচীরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে কোরাল সাগরে অবস্থিত। স্থানগুলিতে 160 কিলোমিটার প্রশস্ত এবং 160 মিটার গভীর একটি চ্যানেল দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন। গ্রেট ব্যারিয়ার রিফ মহাকাশ থেকে দেখা যায়। এটি জীবন্ত প্রাণীদের দ্বারা তৈরি বিশ্বের প্রথম একক কাঠামো,
ঠিক আছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত। এরপর দেখো অস্ট্রেলিয়া সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো অস্ট্রেলিয়ার একেবারে উপরে এখানে কি আছে? পাপুয়া নিউ গিনিয়া, ঠিক আছে, পাপুয়া নিউ গিনিয়া, ঠিক আছে। এখানে আছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে কি গ্রেট ব্যারিয়ার রিফ, মহান প্রবাল ভিত্তি, ঠিক আছে। এবং এই বরাবর একটা পর্বত শৃঙ্গ রয়েছে, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ। কি বলা হয়? নিউ ইংল্যান্ড রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, ঠিক আছে। এবং এই রেঞ্জের উপরেই অস্ট্রেলিয়ার যে হাইয়েস্ট পিক, উচ্চতম শৃঙ্গ মাউন্ট কোসিয়েস্কি, এখানে কি আছে? মাউন্ট কোসিয়েস্কি, মাউন্ট কোসিয়েস্কি, কোসিয়েস্কি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে। এবং এখানে দুটো শহর গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্রিসবেন আর একটা হচ্ছে তোমার সিডনি। দেখো এই দুটো শহর, একটা হচ্ছে ব্রিসবেন আর একটা হচ্ছে সিডনি। কারণ কি? তোমরা জানো ক্রিকেট খেলার যে দুটো গুরুত্বপূর্ণ স্টেডিয়াম সেটা এখানে অবস্থিত। আবার এইখানে একটা শহর অবস্থিত পার্থ। তো দেখো এই যে সিডনি শহরটা আছে, ঠিক আছে, এই যে সিডনি শহরটা আছে, এই সিডনি থেকে পার্থ পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক আছে, কমপ্লিট ট্র্যাক, মানে পুরো দেশটা এই পার থেকে ওই পারে হেলিয়ে গেছে। যদি আমাদের পুরুলিয়ার ভাষায় বলি তাহলে ট্রেনটা কীরকম যাচ্ছে, যে এই যে সিডনি আছে, সিডনি থেকে একদম পার্থ পর্যন্ত, মানে কি পুরো অস্ট্রেলিয়াটাকেই ক্রস করছে। তার জন্য এটার নাম ট্রান্স কন্টিনেন্টাল রেল মার্গ। কী নাম? ট্রান্স কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল রেল মার্গ, ঠিক আছে। এরপর দেখবে এই যে অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে, এই অস্ট্রেলিয়াকে বলা হয় তৃষ্ণার্ত ভূমির দেশ। কি বলা হয় জানো? তৃষ্ণার্ত ভূমির দেশ। কারণ কি? তৃষ্ণার্ত ভূমির দেশ, কারণ এখানে বৃষ্টি হয় না, আর বৃষ্টি হয় না বলে এখানে মরুভূমির সংখ্যাও কিন্তু বেশি। তার জন্য এটাকে কী বলা হয়? তৃষ্ণার্ত ভূমির দেশ, ঠিক আছে। আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি একবার, কি বলা হচ্ছে অস্ট্রেলিয়াকে? তৃষ্ণার্ত ভূমির দেশ। তোমরা নোট করে নিও, ঠিক আছে, তৃষ্ণার্ত ভূমির দেশ। আর এই পার্থ থেকে সিডনি, এটা কি বলা হচ্ছিল? এটাকে বলা হচ্ছিল তোমার ট্রান্স কন্টিনেন্টাল রেলমার্গ। কি বলা হচ্ছিল? ট্রান্স কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল রেলমার্গ, রেলওয়ে, ঠিক আছে, ট্রান্স কন্টিনেন্টাল রেলওয়ে। এরপর দেখো এই যে অস্ট্রেলিয়াতে এখানকার যারা মূল নিবাসী তাদেরকে কি বলা হয়? এবরজিনস। কি বলা হয়? এবরজিনস, এবরজিনস, ঠিক আছে। এবরজিনস বলা হয় কাদেরকে? এখানকার যারা মূল নিবাসী তাদেরকে বলা হচ্ছে এবরজিনস। বোঝা গেছে? এবং এই যে পার্থ যে শহরটা দেখলে, এখানে একটা পর্বত শ্রেণী রয়েছে, ঠিক আছে। এই পর্বত শ্রেণীটাকে কী বলা হয়? ডার্লিং রেঞ্জ। কি বলা হয়? ডার্লিং রেঞ্জ। এটাকে কী বলা হচ্ছে? ডার্লিং রেঞ্জ, ঠিক আছে। এবং এই সিডনির নিচে, সিডনির নিচেও একটা পর্বত শ্রেণী রয়েছে। এদিকে তো একটা রয়েছে যেটাকে বললাম নিউ ইংল্যান্ড রেঞ্জ, এবং এখানেও একটা পর্বত শ্রেণী রয়েছে যাকে বলা হচ্ছে তোমার গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোথায়? অস্ট্রেলিয়াতে অবস্থিত, ঠিক আছে। এই কয়েকটা বিষয় তোমাদেরকে কিন্তু অস্ট্রেলিয়া সম্বন্ধে মনে রাখতে হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে? গাঙ্গুবাই হাঙ্গল প্রাথমিকভাবে কোন ঘরানার অন্তর্গত? পাতিয়ালা, আগ্রা, বেনারস নাকি কিরানা? তো মনে রাখবে পাতিয়ালা, আগ্রা, বেনারস এগুলো হচ্ছে কি কত্থকের একটা ঘরানা। কিন্তু গঙ্গুবাই হাঙ্গল তিনি একজন কে ছিলেন? ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, ঠিক আছে, ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ঠিক আছে। তিনি কোন ঘরানার ছিলেন? কিরানা ঘরানার ছিলেন, ঠিক আছে। এরপর দেখো এই যে ইনি হচ্ছেন কে? গঙ্গুবাই হাঙ্গল, ঠিক আছে। 5 মার্চ 1913 সালে জন্মগ্রহণ করেন এবং 21 জুলাই 2009 সালে তিনি মারা যান, ঠিক আছে।
হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ধারার একজন ভারতীয় গায়িকা, যিনি তার গভীর ও শক্তিশালী গলার জন্য পরিচিত ছিলেন। উনি কিরানা ঘরানার অন্তর্গত ছিলেন, কিরানা ঘরানার অন্তর্গত ছিলেন, এবং ইনি হচ্ছেন কে, গঙ্গুবাই হাঙ্গাল। ঠিক আছে, নেক্সট দেখো, পপুলার সিন্স এনসিয়েন্ট এরা ফর দ্য ট্রেডিং অফ লাইভস্টক ড্যাশ হুইচ ইজ আ month long event takes place on the auspicious occasion of কার্তিক পূর্ণিমা in the month of November near হরিহর নাথ টেম্পল। মানে কি বলা হয়েছে এখানে, একটা পশু সম্পদ ব্যবসায়ের জন্য প্রাচীন যুগ থেকে জনপ্রিয় একটি কি বলছে একটা ইভেন্ট, পশু ব্যবসা, পশু সম্পদের পশু ব্যবসা কোথায়, সোনপুর মেলা, রাজগীর মেলা, পুষ্কর মেলা নাকি অর্ধকুম্ভ মেলা। তো মনে রাখবে সোনপুর মেলা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে এটা হচ্ছে কি এশিয়ার বৃহত্তম, এশিয়ার কি বৃহত্তম পশু মেলা, এশিয়ার বৃহত্তম পশু মেলা কোথায়, সোনপুর মেলা। ঠিক আছে, তো এখানে উত্তর হচ্ছে কি সোনপুর মেলা। দেখো কিছু মেলা কিছু কিছু রাজ্যের খুব গুরুত্বপূর্ণ, যেমন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কি কি আছে, কালা ঘোড়া কালা মহোৎসব, কালা ঘোড়া কালা মহোৎসব, বিঠোবা, গুড়ি পড়বা, মারাঠি যারা হয় তাদের যে নতুন বছর তাকে বলা হচ্ছে গুড়ি পড়বা। ঠিক আছে, তাহলে কালা ঘোড়া কালা মহোৎসব, বিঠোবা আর গুড়ি পড়বা মহারাষ্ট্র। সিকিমের দেখো কি কি আছে, লোসাং, সাগাদাবা, সাগাদাবা মানে কি বুদ্ধ পূর্ণিমাকে বলা হয় সাগাদাবা, আর একটা হচ্ছে সাকেবা। ঠিক আছে, এটা হচ্ছে সিকিমের। মেঘালয়ের কি কি আছে, ওয়াংলা, ওয়াংলাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস বা 100 ঢোলের উৎসব কোনটাকে বলা হয়, ওয়াংলা উৎসবকে। নোংক্রেন, চেরি ব্লেজ, বেহরি খেলম কোথাকার, সব মেঘালয়। ঝাড়খণ্ডের দেখো কি কি আছে, সরুল ফেস্টিভ্যাল, ভক্তা পরব, শ্রাবণী মেলা, ফগুয়া, টুসু পর্ব, টুসু পর্ব কোথাকার আছে, টুসু পরব কোথাকার, ঝাড়খণ্ডের। তেলেঙ্গানার দেখো কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিথুকাম্মা বা বথুকাম্মা, যেটাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার, বথুকাম্মা বা বথুকাম্মা। বোনালু, আর হচ্ছে মেদরাম যাত্রা। ঠিক আছে, কেরালা, কেরালার দেখো কি কি আছে, মকর বিলুক্কু, ত্রিশূরপুরম এবং আট্টুকল পোঙ্গল, আট্টুকল পোঙ্গল কোথাকার, কেরালার। উড়িষ্যা, ধনুযাত্রা, নুয়াখাই, রজ পর্ব, কোনারাক মহোৎসব। রজ পর্বটা কি, যেদিন ধরা হয় যে পৃথিবীর সেই সময় আমাদের যে ধরণী মা বা পৃথিবী মা আছে তার সেই সময় কি হয় যে মাসিক চক্র সেটা কিন্তু চলে এই রজ পর্বের সময়। ঠিক আছে, এরপর দেখো তোমরা অনেকেই বলছিলে যে আমি নাকি বেশি বকছি, কিন্তু তোমরা বিশ্বাস করো এই যে এক্সট্রা তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা মানে এই নয় যে তুমি প্রিভিয়াস ইয়ারে শুধু কোয়েশ্চেন অ্যান্সারটা করে যাবে, তার সাথে সাথে কী কী প্রশ্ন হতে পারে। তো এই সব স্টেটের যে মেলা বা উৎসবগুলো আছে সেগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এরপর দেখো 2016 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক লোকশিল্প গোলাপ সাপেরা নয়, গুলাবো সাপেরা। ঠিক আছে, গুলাবো সাপেরা। দেখো কি হয়, এটা যখন গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করা হয় তখন কি হয় এক দুটা যে ট্রান্সলেশনে এরকম মিস্টেক হতে পারে। ঠিক আছে, তো গুলাবো সাপেরা কিসের সাথে যুক্ত, কালবেলিয়া, মন্তব্য, ডান্ডিয়া নাকি ভবানী। তো মনে রাখবে গুলাবো সাপেরা হচ্ছে কালবেলিয়ার একজন ডান্সার। ঠিক আছে, কালবেলিয়া রাজস্থানের যে ফোক ডান্স। এরপর দেখো ইউনেস্কোর যে ইনটেনজিবল সাইট আছে, ঠিক আছে, টোটাল 15টা ইনটেনজিবল সাইট আছে, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে প্রথম যেটা ইনটেনজিবল সাইট হিসাবে যুক্ত হয়েছিল 2008 সালে। দেখো ইউনেস্কো কি হয় জানো তো, ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কো একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি। আর একটা হচ্ছে ইনটেনজিবল সাইট, মানে কি যেটা আমরা স্পর্শ করতে পারি না। যেমন বৈদিক মন্ত্র উচ্চারণ, এটা আমরা কি শুনতে পারি, অনুভব করতে পারি, কিন্তু মন্ত্রটাকে কি টাচ করতে পারি, টাচ করতে পারি না। তো যেসব জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি না সেগুলোকে কি বলা হয়, ইউনেস্কো সেগুলোকে কোথায় রেখেছে, ইনটেনজিবল সাইটে। ঠিক আছে, যেমন 2008 সালে প্রথম কি করা হয়েছিল, বৈদিক যে মন্ত্র উচ্চারণ তাকে ইউনেস্কো ইনটেনজিবল সাইটে রাখা হয়। তারপর হচ্ছে রামলীলা 2008 সালে। কুটিয়াট্টম, কেরালার একটা কি নাটক কুটিয়াট্টম 2008 সালে, এটাকেও ইনটেনজিবল সাইডে রাখা হয়। রামন ডান্স, ঠিক আছে, হিমালয়ের এক ধরনের ডান্স 2009 সালে, এটাকেও। মুড়িয়াট্টম, ক্লাসিক্যাল নাটক অফ কেরালা, এটাও 2008 সালে। তারপর হচ্ছে কালবেলিয়া ডান্স রাজস্থান, ঠিক আছে, 2010 সালে এটাকে ইনটেনজিবল সাইডে যুক্ত করা হয়। গুলাবো সাপেরা ফেমাস ডান্সার। 7 নম্বরে কি আছে, বুদ্ধ যে মন্ত্র আছে তাদের যে উচ্চারণ লাদাখে, সেটা 2012 সালে।
সংকীর্তন, মণিপুরের সংকীর্তন যেন খুব বিখ্যাত, সেটা হচ্ছে 2013 সালে। দ্য আর্ট অফ পাঞ্জাব, পাঞ্জাবের কি তামাক মানে পিতলে বিভিন্ন ধরনের কি করা হয়, পিতলে বিভিন্ন ধরনের যে আসবাবপত্র বা যেসব থালা বাটি গ্লাসগুলো হয় না, সেই সব তৈরি করার যে আর্ট, সেটাকেও 2014 সালে ইনটেনজিবল সাইডে যুক্ত করা হয়। তাছাড়া যোগ, যোগ বলতে কি আমরা যে যোগাসন করি সেটাকেও 2016 সালে রাখা হয়। ছৌ ডান্স 2010 সালে, ঠিক আছে, ছৌ ডান্সকে ইনটেনজিবল সাইডে যুক্ত করা হয় 2010 সালে। ছৌ ডান্স আমাদের পুরুলিয়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঠিক আছে। নবরোজ পার্সিদের যে নতুন বছর সেটা 2016 সালে। কুম্ভ মেলা 2017 সালে। এবং লাস্ট দুটা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 14 নাম্বার আর একটা নাম্বার হচ্ছে 15 নাম্বার। 14 নাম্বারে হচ্ছে দুর্গাপূজা 2021 সালে ইনটেনজিবল, আমাদের যে কলকাতার দুর্গাপূজা সেটা 2021 সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয়। আর গরবা ডান্স গুজরাটের যে ফোক ডান্স গরবা, সেটা হচ্ছে 2023 সালে 15তম সব থেকে নবীনতম যে একটা ডান্স, সেটা ইনটেনজিবল সাইডে যুক্ত হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে তার অ্যালবাম প্ল্যানেট ড্রামসের জন্য গ্র্যামি পুরস্কার, তোমরা জানো গ্র্যামি পুরস্কার নিয়ে আগের দিনও একটা প্রশ্ন করিয়েছি, তো এখানে অ্যান্সারটা দেখে নাও, সেটা হচ্ছে জাকির হোসেন, ঠিক আছে, তবলাবাদক। নিচের কোনটি সরকারের ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির বাজেটের উদাহরণ? কি বলা হয়েছে? ঋণ বহির্ভূত, বিদেশি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ, এটা তো ঋণ যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। সরকারি বন্ডের সুদ প্রদান, এটাও কিন্তু এক ধরনের যে ঋণ যুক্ত হয়ে যাচ্ছে। আর নাগরিকদের কাছে সংগৃহীত কর, এটাও কিন্তু কি সরকারের নিজস্ব কোনো মূলধন নয়, সরকারের নিজস্ব মূলধন হচ্ছে কি সরকারের যে জমি, সেগুলো কিন্তু সরকারের মূলধন। এরপর দেখো বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার কে প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুর, বিনোবা ভাবে, মাদার টেরিজা নাকি স্বামী চিন্ময়ানন্দ? তো মনে রাখবে যে বিশ্বভারতী যে প্রতিষ্ঠানটি আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেটি 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এরপর দেখো, এটা তো অ্যান্সারটা পেয়ে গেলে, এরপর দেখো মাদার টেরিজা সম্বন্ধে তোমাদের কয়েকটা বিষয় কিন্তু জেনে রাখা দরকার। মাদার টেরিজাকে কি বলা হয়? সেন্ট অফ গাটার্স। কি বলা হয়? সেন্ট অফ গাটার্স। কারণ কি মাদার টেরিজা, দেখো মাদার টেরিজার জন্ম হচ্ছে ওটোমান সাম্রাজ্যতে, ঠিক আছে। কখন জন্মগ্রহণ করেছিলেন? 1910 সালে তিনি জন্মগ্রহণ করেন, 26শে আগস্ট 1910 সালে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি ভারতে এসে ভারতের যে নিচু স্তরের মানুষদেরকে, বিশেষ করে নিচু স্তর উঁচু স্তর সব ধরনের যে মানুষদের তিনি যে কি করেছেন, সেবা করেছেন, সেটার জন্য তাকে কি বলা হয়? সেন্ট অফ গাটার্স। মানে যারা যতই জঘন্য অবস্থায় থাক, যতই খারাপ অবস্থায় থাক, তাদের সবাইকে সমানভাবে তিনি দেখেছেন, তার জন্য কি বলা হয়? সেন্ট অফ গাটার্স, ঠিক আছে। তিনি অটোমান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন এবং 5ই সেপ্টেম্বর, ঠিক আছে, 5ই সেপ্টেম্বর 1977 সালে তিনি ইহলোক ত্যাগ করেন, ঠিক আছে। তো দেখো তিনি কিন্তু ভারতরত্ন এবং নোবেল এই দুটাই পুরস্কারই তিনি পেয়েছেন, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিলেন 1980 সালে, ঠিক আছে, 1980 সালে তিনি কি পেয়েছেন? ভারতরত্ন। তার যে কাজ, তার জন্য তিনি ভারতরত্ন পেয়েছেন। এবং নোবেল প্রাইজ পেয়েছেন 1979 সালে, ঠিক আছে। 1979 সালে তিনি কি পেয়েছেন? নোবেল প্রাইজ। কিসের জন্য? শান্তির জন্য। 1979 সালে, বোঝা গেছে। এরপর দেখো বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী একজন প্রশিক্ষিত ড্যান্স নর্তকী, মানে কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত? হেমা মালিনী কত্থক, ভারতনাট্যম, ওড়িশি নাকি কুচিপুড়ি? তো মনে রাখবে হেমা মালিনী ভারতনাট্যম ডান্সের সাথে যুক্ত, তার সাথে মোহিনী আট্টম, ঠিক আছে, মোহিনী আট্টম ডান্সের সাথেও তিনি যুক্ত, ঠিক আছে, মোহিনী আট্টম ডান্সের সাথেও তিনি যুক্ত। এরপর দেখো ভারতনাট্যমের সাথে কারা কারা যুক্ত, গুরুত্বপূর্ণ যে নামগুলো সেগুলো তোমাদেরকে বলছি। রুক্মিণী দেবী অরুণডালে প্রথম রাজ্যসভায় মনোনীত ক্লাসিক্যাল ডান্সার, ঠিক আছে। কোনো ক্লাসিক্যাল ডান্সার যিনি প্রথমবার রাজ্যসভায় মনোনীত হয়েছেন সেটা হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। তাছাড়া ইয়ামিনী কৃষ্ণমূর্তি, লীলা স্যামসন, আর একজন গুরুত্বপূর্ণ নাম নর্তকী নটরাগ, ঠিক আছে, নর্তকী নটরাগ। কিসের জন্য গুরুত্বপূর্ণ বলছি? তার কারণ হচ্ছে তিনি কিন্তু একজন ট্রান্সজেন্ডার, ঠিক আছে, এবং তিনি ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লাসিক্যাল ডান্সার ভারতনাট্যমের। নর্তকী নটরাগ। কুচিপুড়ি ডান্সার কে কে আছেন?
यामिनी कृष्णमूर्ति, राधा रेड्डी, राजा रेड्डी, এই রেড্ডি থাকলেই কুচিপুড়ি, ঠিক আছে। মাধবী মুদগল। ওড়িশি ডান্সের সাথে কে কে যুক্ত? কেলুচরণ মহাপাত্র, খুব গুরুত্বপূর্ণ নাম, কেলুচরণ মহাপাত্র। সোনাল মানসিং, চার্লস ফেব্রি, সংযুক্তা পানিগ্রাহী, সংযুক্তা পানিগ্রাহী, ঠিক আছে। আরেকটা হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম হচ্ছে কি? মোহিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তো এই যে মোহিনী আট্টম কে কে আছে? কল্যাণী কুটিয়াম্মা, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কল্যাণী কুটিয়াম্মা। তাছাড়া শ্রীদেবী, হেমা মালিনী, জয়াপ্রভা, এরা সবাই কিসের সাথে যুক্ত? এরা সব হচ্ছে আমাদের যে মোহিনী আট্টম ডান্স আছে কেরালা তার সাথে যুক্ত, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় অর্থ বিল প্রবর্তনের জন্য, রাজ্য আইনসভা মানে কি? স্টেট বিধানসভা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের বিধানসভায়, রাজ্যের, ঠিক আছে, বিধানসভার যে অর্থ বিল, মানি বিল প্রবর্তনের জন্য কার পূর্বে সুপারিশ প্রয়োজন? স্পিকার অফ দ্য হাউস, চিফ মিনিস্টার, গভর্নর নাকি অ্যাডভোকেট জেনারেল? তো মনে রাখবে মানি বিল যদি আমরা পার্লামেন্টে পেশ করতে চাই, সেখানে কার দরকার? সেখানে প্রেসিডেন্টের কিন্তু অনুমতি দরকার। ঠিক সেরকমভাবেই মানি বিলটাকে যদি স্টেটে বা কোনো রাজ্যে আনা হয় তখন গভর্নরের সাইন কিন্তু দরকার, গভর্নরের যে পারমিশন, ঠিক আছে। তাহলে গভর্নর। এরপর দেখো কয়েকটা তথ্য, মানি বিলের চর্চা আমাদের সংবিধানে, মানি বিল কততে করা হয়েছে? 110 নাম্বার আর্টিকেল নাম্বার 110-এ করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো মানি বিল পাস করার যে প্রাবধান, মানে মানি বিলটা কিভাবে পাস করা হবে তার চর্চা আমাদের সংবিধানের 109 নাম্বার আর্টিকেলে করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেলের চর্চা 165 নাম্বার যে আর্টিকেল, ঠিক আছে। 165 নাম্বার আর্টিকেল কি? অ্যাডভোকেট জেনারেল। একটা রাজ্যের সবথেকে যে বিধায়ী, সবথেকে বড় আইন অধিকারী সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এবং একটা দেশের, আমাদের দেশের হচ্ছে অ্যাটর্নি জেনারেল নিয়ে তোমাদেরকে অনেকবার করিয়েছি, কত নাম্বার আর্টিকেলে আছে তোমরা সেটা বলবে। এরপর দেখো সিএম, চিফ মিনিস্টারের উল্লেখ আমরা পাই আর্টিকেল 163-তে, এবং লোকসভার যে স্পিকার তার চর্চা পায় আর্টিকেল নাম্বার 93-তে, ঠিক আছে। এগুলো মনে রাখবে, ছোট ছোট পয়েন্ট। এরপর দেখো আর কে নারায়ণ, কি নাম? আর কে নারায়ণ, ঠিক আছে। তার লেখা একটি বইয়ের নাম কি? দ্য গাইড, ফার ফ্রম দ্য মেডলিং ক্রাউড, নাকি গোদান, নাকি আনটাচেবল? তো মনে রাখবে আর কে নারায়ণের লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য গাইড, আগের দিনও করিয়েছি, ঠিক আছে, দ্য গাইড। এরপর দেখো আর কে নারায়ণের লেখা বইটির নাম কি? দ্য গাইড, মালগুডি ডেজ, আর কে নারায়ণের লেখা কি? মালগুডি ডেজ। থমাস হার্ডির লেখা ফার ফ্রম ম্যাডিং ক্রাউড, এই যে একটা বই আছে না, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এটা কার লেখা? এটা লেখা হচ্ছে থমাস হার্ডি। এরপর মুন্সি প্রেমচন্দের লেখা হচ্ছে গোবান, নমক কা দারোগা, খুব গুরুত্বপূর্ণ, নমক কা দারোগা, ঠিক আছে। এরপর দেখো আনটাচেবল, এটা কার লেখা? মুল্ক রাজ আনন্দ। এটা 6 নাম্বার শিফটের কোয়েশ্চেনটা দেখবে, সেখানে পড়েছিল যে আনটাচেবল বইটির লেখক কে? মুল্ক রাজ আনন্দ। বাল গঙ্গাধর তিলকের লেখা বইটির নাম গীতা রহস্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা বইটির নাম কি? ইন্ডিয়া ডিভাইডেড। এবং কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। এবং এখান থেকে আমরা কি পাই? কাশ্মীরের যে বর্ণনা সেটা আমরা কোথা থেকে পাই? রাজতরঙ্গিনী পুস্তক থেকে পাই। এরপর দেখো কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, লখনৌ নাকি চণ্ডীগড়? ঠিক আছে, প্রশ্নটা কি হয়েছে? কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, লখনৌ নাকি চণ্ডীগড়? তো মনে রাখবে কুতুব মিনার অবস্থিত হচ্ছে দিল্লিতে। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন, যে কুতুব মিনার, ঠিক আছে, কুতুব মিনার এটার নির্মাণ কাজ কে শুরু করেন? এটার নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক, গুলাম বংশের সংস্থাপক কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু এটির স্থাপনা কার্যটা শুরু করেন। তিনি শুধুমাত্র একটা বেস তৈরি করেছিলেন, ঠিক আছে। এই পর্যন্ত কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। এবং এই যে বাকিটা আছে, এই বাকিটা দুজন মিলে বানিয়েছিল, একটা হচ্ছে ইলতুৎমিশ, আর তার সাথে কে ছিল? ফিরোজ শাহ
শাহ তুগলক, ঠিক আছে। তাহলে প্রথমটা বানিয়েছিল ইলতুৎমিশ এবং বাকি দুটা বানিয়েছিল কে? প্রথমটা বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক এবং লাস্ট দুটা বানিয়েছিল ইলতুৎমিশ এবং ফিরোজ শাহ তুগলক। এরপর দেখো এই যে কুতুব মিনার, এটা নামকরণ কার নাম অনুসারে রাখা হয়? তো মনে রাখবে একজন সুফি সন্ত আছে, তার নাম হচ্ছে খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নাম অনুসারেই কুতুব মিনারের নামকরণ করা হয়। এরপর দেখো কোনটি শিশুর জন্ডিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ, যা সাধারণত জন্মের পর দ্বিতীয় এবং চতুর্থ দিনের মধ্যে দেখা যায়? ঠিক আছে, তৃতীয় এবং চতুর্থ দিনের মধ্যে দেখা যায়। তো দেখো কোনো একটা শিশুর জন্ডিস হয়েছে, মানে জন্ডিস হওয়া মানে কি? শরীরে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, এটা প্রথমত মনে রাখবে, বিলিরুবিন বৃদ্ধি পাওয়া। তো দেখো নবজাতক জন্ডিসের লক্ষণ, যে সকল শিশু অকালে জন্মায়, মানে প্রিম্যাচিউর বেবি, যাদের জন্ম তার নির্ধারিত সময়ের থেকে তাড়াতাড়ি হয়ে যায়, তাদের জন্ডিস হওয়ার সম্ভাবনা পূর্ণমেয়াদী শিশুদের তুলনায় বেশি, ঠিক আছে। প্রধান লক্ষণ হলো ত্বক এবং চোখে সাদা সাদা হয়ে যাওয়া, যা সাধারণত জন্মের দ্বিতীয় থেকে চতুর্থ দিনের মধ্যে দেখা যায়। বিলিরুবিনের মাত্রা সাধারণত জন্মের তৃতীয় থেকে 7 দিনের মধ্যে সর্বোচ্চ হয়। তাহলে কি? মুখ এবং চোখ, ত্বকে হলুদ এবং চোখে সাদা হয়ে যাওয়াটা হচ্ছে কি সবথেকে বড় লক্ষণ। কাদের বেশি হয়? যারা প্রিম্যাচিউর বেবি, যারা জন্মের থেকে আগেই, জন্মের যে সময় থাকে তার আগেই যাদের জন্ম হয়, ঠিক আছে। এরপর দেখো লিনিয়ার ভরবেগ ড্যাশ পরিমাপ করা হয়। লিনিয়ার ভরবেগ কাকে বলে? ঠিক আছে, লিনিয়ার ভরবেগ হচ্ছে কি কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট দিকে ভর গুণিত বেগ, ঠিক আছে। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ, ঠিক আছে। ভরবেগ কিসের সাহায্যে মাপা হয়? মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা নিউটন পার সেকেন্ডও মাপা হয়। বলবিদ্যায় ভরবেগ হলো কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল, একে রৈখিক ভরবেগও বলা হয়। বেগের ন্যায় রৈখিক ভরবেগ বা ভরবেগও একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান ও দিক উভয় আছে। কি বললাম? কোনো একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট পরিমাণ ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, আর সেই ভরবেগটাকেই বলা হয় রৈখিক ভরবেগ বা লিনিয়ার ভরবেগ, ঠিক আছে। কিসে মাপি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ডে আমরা কিন্তু এটাকে মাপতে থাকি, ঠিক আছে। এরপর দেখো আজকে শেষ প্রশ্ন, 2023 সালের জুন পর্যন্ত আমাদের সংবিধানে কতগুলি তফসিল আছে? তফসিল বলতে কি? শিডিউল। তো দেখো আমাদের যে মূল সংবিধান, সেখানে টোটাল 8টা শিডিউল ছিল, ঠিক আছে, টোটাল 8টা। তার মধ্যে এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 12টা, মানে টোটাল 4টা যুক্ত করা হয়েছে। কটা আছে এখন বর্তমানে? 12টা, কিন্তু মূল সংবিধানে ছিল তোমার 8টা। মূল সংবিধানে ছিল 8টা, ঠিক আছে। এই দেখো মূল সংবিধানে মাত্র 8টি তফসিল থাকলেও বর্তমানে 12টি। শিডিউল 1-এ কি বলা হয়েছে? এটা মনে রাখা শর্ট ট্রিক হচ্ছে স্পোর্টস। এইটা যদিও আমার নিজের তৈরি করা নয়, এটা আমি একটা টিচারের দেখেছি ইউটিউবে, তো সেখান থেকে তোমাদেরকে বলছি স্পোর্টস, ঠিক আছে। শিডিউল 1 স্টেট অ্যান্ড ইউটি, মানে আমাদের কতগুলো রাজ্য এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা শিডিউল 1-এ লেখা আছে। শিডিউল 2-তে কি লেখা আছে? পেমেন্ট। যাদের বেতনের চর্চা আমাদের সংবিধানে নেই, তাদের বেতনের চর্চা শিডিউল 2-এ করা হয়েছে। শিডিউল 3 ওথ বা শপথ গ্রহণ, এটাও সেম, যাদের শপথ গ্রহণের চর্চা আমাদের সংবিধানে করা আছে তাদের কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু যাদের সংবিধানে চর্চা করা নেই তাদেরকে কিন্তু শিডিউল 3-এ তাদের শপথ গ্রহণ সম্বন্ধে লেখা আছে। শিডিউল 4 অ্যালোকেশন অফ রাজ্যসভা সিট। অ্যালোকেশন অফ রাজ্যসভা সিট মানে প্রত্যেকটা রাজ্য কতগুলো রাজ্যসভা সিট পাবে সেটা নিয়েই এখানে অ্যালোকেশন করা হয়েছে। শিডিউল 5 সেখানে কি বলা হয়েছে? ট্রাইব, বিভিন্ন জনজাতির সম্বন্ধে তাদের স্পেশাল যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের সম্বন্ধে বলা হয়েছে। শিডিউল 6 খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি লাদাখে এই শিডিউল 6 নিয়ে কিন্তু একটা আন্দোলন তৈরি হয়েছিল, ঠিক আছে। কিসের জন্য? শিডিউল 6। এখানে কি বলা হয়েছে? স্পেশাল স্টেটের কথা বলা হয়েছে। স্পেশাল স্টেটটা কি? কিছু রাজ্যকে, ঠিক আছে, কিছু রাজ্যকে কি করা হয়েছে? তাদেরকে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। তার মানে কি? তারা নিজেদের জন্য কিছু ছোট বিষয়ে আইন তৈরি করতে পারে, ঠিক আছে। তো এই যে স্পেশাল
স্টেট বা শিডিউল 6-এর মধ্যে টোটাল 4টা রাজ্য আছে, একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে ত্রিপুরা, একটা মেঘালয়, একটা হচ্ছে মিজোরাম। ঠিক আছে, এই টোটাল 4টা কিন্তু আছে। এটা তোমরা ATM বলেও মনে করতে পারো, ATM স্কোয়ার। একটা হচ্ছে তোমার আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। কিন্তু এখানে আরও একটা সমস্যা আছে, এম মানে কিন্তু অনেক সময় মণিপুরও হয়, তো তার জন্য 4টা নাম মনে রাখতে পারবে তোমরা। একটা হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এরপর দেখো 7 নাম্বার যে শিডিউল, সেখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে স্টেট, সেন্ট্রাল এবং কনকারেন্ট। ঠিক আছে, আমাদের যে শক্তিগুলো আছে আইন তৈরি করা, সেটা 3টা ভাগে ভাগ হয়েছে। কিছু শক্তি কেন্দ্রের কাছে আছে, কিছু শক্তি রাজ্যের কাছে আছে, আবার কিছু শক্তি সেটা হচ্ছে কনকারেন্ট লিস্টে আছে, তার মানে কি রাজ্যের কাছেও আছে, কেন্দ্রের কাছেও আছে। ঠিক আছে, এরপর দেখো ল্যাঙ্গুয়েজ 8 নাম্বার। এটা হচ্ছে কি মূল সংবিধানের লাস্ট যে তফসিল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। ঠিক আছে, আমাদের যে মূল সংবিধান সেখানে টোটাল 14টা ভাষার কথা বলা হয়েছিল 8 নাম্বার তফসিলে। পরবর্তী ক্ষেত্রে 21 নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে 21 নাম্বার সংবিধান সংশোধন 1967-র মাধ্যমে একটা ভাষা যুক্ত করা হয়, সেটাকে বলা হচ্ছে সিন্ধ ভাষা। ঠিক আছে, তারপর আবার 71 নাম্বার সংবিধান সংশোধন, 71 নাম্বার সংবিধান সংশোধন 1992-তে আরও 3টা ভাষা যুক্ত করা হয়। 3টা ভাষা কি কি? একটা হচ্ছে কোঙ্কনি, একটা হচ্ছে নেপালি, আর একটা হচ্ছে মণিপুরি। ঠিক আছে, 3টা ভাষা যুক্ত করা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে আবার 21 আর 71 মানে হচ্ছে 92তম সংবিধান সংশোধন 2003-এ টোটাল 4টা ভাষা যুক্ত করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বোডো, একটা হচ্ছে ডোগরি, একটা হচ্ছে মেথলি, আর একটা হচ্ছে সাঁওতালি। ঠিক আছে, তাহলে টোটাল বর্তমানে আমাদের ভাষা সংখ্যা 22টা। এখানে দেখো 14, একে 15, 3 18, 4 22টা, কিন্তু মূল সংবিধানে আমাদের মাত্র 14টা ভাষা ছিল। ঠিক আছে, এরপর দেখো শিডিউল 9, সেখানে কি ভূমি সংস্কার আইন নিয়ে বলা হয়েছে, এবং এটা প্রথম যে সংবিধান সংশোধন 1951 প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এরপর হচ্ছে শিডিউল 10, এখানে অ্যান্টি ডিফেকশন ল বা দল বদল। ঠিক আছে, বাংলায় আমরা যাকে বলি দল বদল সম্বন্ধে বলা হয়েছে 10 নাম্বার শিডিউলে। ঠিক আছে, এটা যুক্ত করা হয় 52তম যে সংবিধান সংশোধন 1985-র মাধ্যমে। কি দল বদল, এটা কে নিয়ে এসেছিল? রাজীব গান্ধী নিয়ে এসেছিল। ঠিক আছে, আর শিডিউল 11 এবং 12, শিডিউল 11 হচ্ছে কি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়, এবং যেটা পঞ্চায়েত যে ব্যবস্থা সেই সম্বন্ধে বলা হয়েছে। আর শিডিউল 12 এটা হচ্ছে তোমার 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়, যেখানে মিউনিসিপ্যালিটি, একটা হচ্ছে পঞ্চায়েত আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আজকে দেখো মোট টোটাল তোমাদেরকে প্রায় 18টা মতো প্রশ্ন কিন্তু করানো হয়েছে। 25টা প্রশ্ন থাকে, তার মধ্যে কিছু প্রশ্ন কী ছিল, কিছু প্রশ্ন আগেও আমরা করেছি, আর কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল যেগুলো বাদ দিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আবার অন্য একটা শিফটে আলোচনা হবে তোমাদের নিয়ে। ঠিক আছে, অন্য একটা শিফটকে নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো আজকেরটা এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।